প্রবাবিলিটি হচ্ছে যে কোনো কিছু একটা ঘটনা ঘটার সম্ভাবনা আমরা বের করি নাম্বার অফ ফেভারেবলস কে নাম্বার অফ টোটাল দ্বারা ভাগ করে। এখন এটা মানেটা কি সেটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যে ধরেন একটা বক্স আছে, বক্সের ভিতরে 10টা আছে কালো বল, 15টা আছে লাল বল। এখন আমি বক্সের ভিতরে হাত ঢুকে একটা বল বের করলাম, একটা বল বের করলাম। তো এখন কি হতে পারে, এখানে টোটাল বল আছে 25টা, 25টা বলের ভিতরে যে কোনো একটা বল উঠতে পারে, ঠিক না? আবার এখানে টোটাল বলের টোটাল ঘটনা হচ্ছে সংখ্যা হচ্ছে 25টা, মানে 25 ভাবে ঘটনা করতে পারে, 25টা বলে যে কোনো একটা বল উঠবে। সো আমি যখন প্রবাবিলিটি বের করব তখন আমার নিচে নাম্বার অফ টোটাল ইভেন্টস, মানে আমি এখানে টোটাল ইভেন্টস কয়টা, 25টা। এখন ধরেন আমি দেখতেছি যে এই যে আমি হাত ঢুকে একটা বল বের করলাম, এই বলটা কালো হওয়ার সম্ভাবনা কত। তো তাহলে আমার আমার এই যে কালো তুলতে চাচ্ছি আমি, সেটার ফেভারে কয়টা ঘটনা আছে ওইখানে, টোটাল 25টা ঘটনার ভিতরে সেটার ফেভারে ঘটনা আছে 10টা। তো তাহলে এই যে উপরে 10/25 দিলাম, এটা হলো কি প্রবাবিলিটি অফ ব্ল্যাক বের হলো। একই রকম আমি যদি প্রবাবিলিটি অফ রেড বের করতে চাই, যে লাল বল উঠার সম্ভাবনা কতটুকু, তখন কি হবে, আমার এই লালের ফেভারে কয়টা ঘটনা আছে, লালের ফেভারে ঘটনা আছে 15টা, 15/25। তো এইটাই হচ্ছে প্রবাবিলিটি বের করা, একেবারেই সহজ। এখন কথা হলো এই যে আমি নাম্বার অফ ফেভারেবল আর নাম্বার অফ টোটাল গণলাম, গণিত এখানে বসেছি, সেটা তো একবারে সহজেই আমি গণে ফেলতে পারছি। কিন্তু কোনো কোনো সময় এই গণনাটা করাটা এরকম একটা সহজ হবে না। সেটা করার জন্যই আমরা কাউন্টিং বা গণনা কিছু অ্যাডভান্সড প্রসেসিং আমরা অ্যাপ্লাই করব, যাতে ওই রকম ঘটনাগুলো আমরা সহজে হিসাব করে ফেলতে পারি কয়ভাবে ঘটনা ঘটছে। তো সো আগে আমরা একটু কাউন্টিংটা পড়ে নেই, এরপরে প্রবাবিলিটি বাকিটা কন্টিনিউ করব। তো কাউন্টিং দুইটা ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে কম্বিনেশন, আর একটা হচ্ছে পারমুটেশন। কম্বিনেশন হচ্ছে বিন্যাস, পারমুটেশন হচ্ছে কম্বিনেশন হচ্ছে সমাবেশ, পারমুটেশন হচ্ছে বিন্যাস বাংলায় আর কি। কম্বিনেশন হচ্ছে সমাবেশ। এখন পারমুটেশন আর কম্বিনেশন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হইতেছে জাস্ট অর্ডার নিয়ে। এইখানে পারমুটেশন আমি যখন করি, বিন্যাস যখন করি, তখন অর্ডার ম্যাটার্স, আর এইখানে এই সাইডে অর্ডার ম্যাটার করে না, ডাজন্ট ম্যাটার। এখন এই অর্ডার ম্যাটার করা না করা বলতে কি বোঝায়, এটা আমরা একটা এক্সাম্পল দেই। ধরেন ধরেন আমার কাছে 3টা কলম আছে, 3 কালির 3টা কলম আছে। একটা হচ্ছে লাল কালির কলম, রেড, আর একটা ব্লু। থেকে যে কোনো দুইটা, মানে এই 3টা কলম থেকে যে কোনো দুইটা কলম আপনি নেন, যে কোনো দুইটা নেবেন। আপনি তাহলে কি করতে পারেন, আপনি তাহলে রেড আর ব্লু নিতে পারেন, অথবা আপনি নিতে পারেন রেড আর ইয়েলো, অথবা আপনি নিতে পারেন ব্লু আর ইয়েলো। ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু রেড আর ব্লু এর অর্ডার কোনো ম্যাটার করতেছে না। আপনি ধরেন একটার পর একটা কলম নিচ্ছেন, প্রথমে রেড, হাতবারে রেড কলমটা নিয়েছেন, এরপর আপনি ব্লুটা নিয়েছেন, অথবা আপনি প্রথমে ব্লু পেনটা নিয়েছেন, এরপরে রেড পেনটা নিয়েছেন, তাতে কিন্তু কিছু যায় আসতেছে না। আগে রেড পরে ব্লু নেওয়া যে কথা, আগে ব্লু পরে রেড নেওয়া একই কথা। এখানে অর্ডারটা কোনো ম্যাটার করতেছে না। জিনিসটা হচ্ছে আপনি এই যে রেড ব্লু এর গ্রুপ সিলেক্ট করছেন, এটা হচ্ছে কথা। একই রকম রেড ইয়েলো, এখানে ইয়েলো রেড হচ্ছে কিনা তাতে কিছু যায় আসতেছে না। ব্লু ইয়েলো একই রকম, এখানে ইয়েলো
আগে ব্লু পরে নিচ্ছেন কিনা তাতে কিছু যায় আসে না। আপনি এটা নিলেও যে কথা, এইভাবে আপনি কলমগুলো তুললে যে কথা, এইভাবে আপনি কলমগুলো তুললেও একই কথা। তো তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে 3টা কলম থেকে আপনি 2টা কলম কিভাবে চয়েস করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন, আপনার অ্যান্সার হবে 3 ভাবে। আপনি কিন্তু 6 ভাবে বলবেন না, অ্যান্সার হবে কি 3 ভাবে, যে হয় রেড ব্লু নিছি, অথবা রেড ইয়েলো নিছি, অথবা ব্লু ইয়েলো নিছি। কিন্তু আপনাকে যদি আমি বলতাম যে কত ভাবে আপনি কলমগুলা সাজাতে পারেন, যে আপনি কলম নিবেন, নিয়ে এগুলা কত ভাবে সাজায় রাখতে পারেন, তখন কিন্তু আপনার দেখেন, আপনি মনে করেন রেড আর ব্লু সিলেক্ট করছেন, কিন্তু আপনি নিয়ে সাজায় রাখার সময় শুরুতে রেড ব্লু রাখছেন অথবা ব্লু রেড রাখছেন, এটা কিন্তু তখন ভিন্ন হয়ে যাবে। সিলেকশনের সময় আপনি রেড ব্লু সিলেক্ট হোক আর ব্লু রেড সিলেক্ট হোক, কোনো পার্থক্য ঘটতেছে না। কিন্তু সাজায় রাখার সময় আপনি রেড ব্লু হিসেবে সাজায় রাখলে একরকম সাজানো হবে, আর ব্লু রেড হিসেবে সাজালে আরেক রকম সাজানো হবে। মানে তখন আপনাকে কি হইতেছে, এই সবগুলা হিসাব করা লাগতেছে, মানে তখন অর্ডারটা কি করতেছে, ম্যাটার করতেছে। এই অর্ডার ম্যাটার করলে এটা হবে পারমুটেশন, আর অর্ডার ম্যাটার না করলে ওটা হবে কম্বিনেশন। মানে আপনি জাস্ট খালি সিলেক্ট করতেছেন, তখন হবে কম্বিনেশন। আর আপনি যখন সাজায় রাখতেছেন তখন হবে পারমুটেশন। সাজায় রাখার সময় কি হবে, অর্ডার ম্যাটার করবে। এখন এই যে এগুলো আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার সময় আমরা দুইটা নোটেশনের হেল্প নেব। একটা হচ্ছে এন সি আর, আর একটা হচ্ছে এন পি আর। সি দেখে তো বুঝতেছেন এটা কম্বিনেশনের সময় ইউজ হবে, আর পি দেখে তো বুঝতেছেন এটা পারমুটেশনের সময় ইউজ হবে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই এনসিআর এনপিআর এগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন গুলো করবো। এনসিআর এর সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রগুলো কিভাবে আসলো সেটা ডিরেক্ট করতেছি না, যারা সায়েন্সের ওরা তো ইন্টারে পড়ছেন, আর অন্যদের মতো লাগবে না ডেরিভেশন। তা আমি যতটুকু সম্ভব আমি ভেঙে দিব। এখন দেখেন এনসি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর এনপি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। মানে দেখেন দুটোটাই কিন্তু অলমোস্ট আইডেন্টিক্যাল, জাস্ট আমি আরেকটা কালি নেই, এই যে দেখেন এই পার্টটাই এখানে, জাস্ট এনসিআর এ কি হচ্ছে এক্সট্রা একটা r ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হয়েছে, যে r ফ্যাক্টোরিয়ালটা এখানে নাই। এখন এই যে এনসিআর মানেটা কি, এনসিআর মানে হচ্ছে n সংখ্যক বস্তু থেকে আপনি r সংখ্যক বস্তু সিলেক্ট করছেন, আর এনপিআর মানে হচ্ছে n সংখ্যক বস্তু থেকে আপনি r সংখ্যক বস্তু সিলেক্ট করে এরপরে সাজায় রাখছেন, মানে মোট কথা আপনি সাজায় রাখছেন। এই যে একটু আগে যে আমি বললাম 3টা কলম থেকে 2টা কলম সিলেক্ট করেন, তাহলে ওইটা আপনি কিভাবে লিখতেন, 3C2। আর 3টা কলম থেকে 2টা কলম নিয়ে সাজায় রাখো, ওইটা হচ্ছে কি 3P2। তো 3C2 আমরা তাহলে এই সূত্র অনুসারে যদি বসায় দেখি, 3 হচ্ছে n, n ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল, 2 হচ্ছে r, সো r ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস r মানে 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল আর কি। আর 3p2 কি, 3p2 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে তাহলে উপরে কি থাকতেছে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকতেছে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 1 ফ্যাক্টোরিয়াল, যেটা মানে হচ্ছে 1, আর এই পাশে কি 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1।
এখন আমরা দেখি যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n এরপরে এক এক করে কমবে, n-1 n-2 এইভাবে করে কমতে কমতে 1 পর্যন্ত যতগুলো আছে সবগুলার গুণফল। মানে ধরেন 5 ফ্যাক্টোরিয়াল সেটা হবে 5 ইন্টু 5-1 মানে কত 4, 5-2 মানে কত 3, মানে এইভাবে এক এক করে কমে কমে এক পর্যন্ত যতগুলা সংখ্যা থাকবে সবগুলার গুণফলই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তো দেখেন এই 4 3 2 1 এটাকে আবার আমি 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না, ওই যে 4 থেকে এক এক কমে কমে গেছে। তো চাইলে কিন্তু আমরা 5 ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লিখতে পারতাম 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, কারণ 4 ফ্যাক্টোরিয়াল মানে হইতেছে 4 থেকে 1 পর্যন্ত। বা লিখতে পারতাম 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 3 to 1, মানে 5 ফ্যাক্টোরিয়ালকে চাইলে আমরা আমাদের যদি প্রয়োজন হয় ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এইভাবে করেও লিখতে পারি। ওকে, একটু আগে আমাদের যেটা করতেছিলাম আমরা 3c2, এটা দেখেন এটা কি আসলে উপরে কি হবে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে r ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল, এরপর হবে কি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। সো তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আর 3 মাইনাস 2 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তো এখন দেখেন 3 ফ্যাক্টোরিয়ালকে যে কি বলছিলাম আমি কিভাবে লিখতে পারি, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি না? তো 2 ফ্যাক্টোরিয়াল 2 2 কাটা ইজ ইকুয়াল টু 3, বা চাইলে এটাকে আমরা ভেঙেও লিখতে পারতেন 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, কাটাকাটি গিয়ে 3, এটা গেল 3c2। এখন 3p2 এর সময় কি হবে, n ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, সো ওইটা তো লিখতে হবে না, সো তাহলে কি 3 ফ্যাক্টোরিয়াল। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 which is 6। ওই আমরা কিন্তু ওই সময় এমনিতে এই আর ওয়াই বি ওইভাবে আর ওয়াই আর বি এরকম ক্যালকুলেশন করেও কিন্তু দেখছিলাম। যখন শুধু সিলেক্ট করছি তখন হচ্ছে 3, আর যখন সাধারণ নিচ্ছি তখন হচ্ছে 6। তো অবশ্যই আমাদের তো পরীক্ষার ছোট ছোট সংখ্যা আসবে না, তো আমরা তো ওইভাবে সবগুলা এনপিআর এর হেল্পই নিতে হবে। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই এনসিআর এনপিআর দুইটা বাটন আছে, সরাসরি এখানে হিসাব করা যায়। যেমন আপনাকে আমি বললাম 121 সি 15 এর ভ্যালু কত, আপনি ক্যালকুলেটরে ডাইরেক্ট এই 1 to 1 এনসিআর ইউজ করে 15 লিখবেন, ডাইরেক্ট ভ্যালু দেখাই দিবেন। কিন্তু আমরা জিআর এর ওইখানে তো ইয়ে পাবো না, সায়েন্টিফিক ক্যালকুলেটর পাবো না, নর্মাল ক্যালকুলেটর পাবো। তো তখন আমাদেরকে কিন্তু হাতে হিসাব করতে হবে। অবশ্য জিআরইতে কিন্তু আবার এত বড় ইয়াও কিছু দিবে না, 121 সি 15 এইরকম ক্যালকুলেশনও আসবে না। কিন্তু তাও ছোট যেগুলো আসবে সেগুলো যদি আমরা এইভাবে ভেঙে ভেঙে এখন যেভাবে 3c2 এরকম ভেঙে ভেঙে দেখাচ্ছি, এত ভেঙে ভেঙে করতে গেলেও তো টাইম যাবে আমাদেরকে। তো জানেনই জিআরইর মধ্যে সবসময় চেষ্টা করতে হবে কি যত কম সময়ে করা যায়, যত শর্টকাটে ক্যালকুলেশন গুলো কমপ্লিট করা যায়। এইটার জন্য আমরা আসেন কিছু সিস্টেম দেখি কিভাবে তা দ্রুত করার একটা চেষ্টা করা যায়। প্রথম কথা, আপনারা এই 2 ফ্যাক্টোরিয়াল তো জানেনই, 2 ইন্টু 1 ওইটা তো কিছু না। 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 ইন্টু 2 6, এইভাবে আপনার 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত কত সেটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, যেমন 5 ফ্যাক্টোরিয়াল আমার 120 মনে হয়, দেখি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 4 4 20, 3 বিশেষ 7 দুগুণে 120। 6 ফ্যাক্টোরিয়াল কত হবে তাহলে 720। 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24। এইভাবে 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল 24, 5 ফ্যাক্টোরিয়াল 120,
6 ফ্যাক্টোরিয়াল 720। এই অন্তত 6 পর্যন্ত অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা একটু ওই যে শর্টকাট যেগুলোর কথা বললাম, শর্টকাট গুলো আমরা একটু দেখি যে শর্টকাট কি করা যায়। সেটা হচ্ছে, ধরেন আপনাকে আমি বললাম 5টা বস্তু আছে, এই যে 5টা লিখি এ বি সি ডি ই, 5টা বস্তু থেকে যে কোনো একটা বস্তু সিলেক্ট করুন। তা আপনি কি করতে পারেন, হয় এ সিলেক্ট করতে পারেন, তাহলে বা বি সিলেক্ট করতে পারেন আরেকটা উপায়, সি সিলেক্ট করতে পারেন আরেকটা উপায়, ডি সিলেক্ট করতে পারেন আরেকটা উপায়, ই সিলেক্ট করতে পারেন আরেকটা উপায়। মানে আপনি 5টা বস্তু থেকে একটা বস্তু তাহলে কয় উপায় সিলেক্ট করতে পারেন? 5 উপায়ে, ঠিক না? তো আমরা 5 এমনিতে ক্যালকুলেশনে দেখি, এটা 5c1, 5c1 কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস 1 মানে 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। এখন 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে তো আমরা লিখতে পারি। তো নিচে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল কাটা, তারপর আসলে 5। ওই যে একটু আগে আমরা এমনিতেই আমি কনসেপচুয়ালি আপনাদেরকে বুঝাইলাম যে 5টা বস্তু থেকে একটা একটা করে নেওয়া মানে কি সবাইকে আমি একবার একবার করে নিতে পারি, মানে 5 বারে আমি নিলাম। অথবা ক্যালকুলেশনও দেখতেছেন আপনারা, হিসাব 5ই আসছে। তো এরকম যে কোনো যদি কিছু আপনি 100c1 ও হয়, আপনি 10c1 এর ভ্যালু হবে 10, সরাসরি বলে দিতে পারতেছেন। এখন এটা তো বলছিলাম 5c1, এখন যদি 5p, 5টা বস্তু থেকে একটা বস্তু নিয়ে সাজায় রাখা, তো ওইটাও ক্যালকুলেশনটা দেখেন যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে ওই যে আগের মতো এসে পড়লো, 5c1 এর মতো এসে পড়লো। 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, যেটা 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল মানে 5। মানে হচ্ছে nc1 এটাও হবে n, np1 এটাও হবে n। মানে আপনাকে আমি বললাম 15c1 এর মান কত, আপনি বলবেন ডাইরেক্ট বলতে পারবেন 15। 25p1 এর মান কত, ডাইরেক্ট বলবেন 25। ওকে, ওকে। এখন এটা তো গেল 1টা আপনি সরাসরি বলে দিতে পারতেছেন, কিন্তু আপনাকে যদি এখন আমি বলতাম যে 5c3, এটা তো আপনি সরাসরি বলতে পারবেন না, বা 5p3, এটা তো আপনি সরাসরি বলতে পারবেন না। তখন আপনি কি করবেন? তখন তো আপনি বলতে পারেন হ্যাঁ আমি ভেঙে ভেঙে যাবো, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 3 হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এরপরে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 3 কাটা, তাহলে উপরে থাকতেছে 5/4, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে ভেঙে ভেঙে আমি আসবো, কিন্তু এইভাবে ভেঙে ভেঙে আসতে তো একটু সময় লাগবে। তো এটা কিভাবে আপনি একটু শর্টকাট করা যায়, সেটা হচ্ছে যে নিচে যত থাকবে উপরে আমি কি করব, ততটা ডিজিট লিখবো। মানে হচ্ছে 5c3 লিখছি, এটা ওকে। 5c2 লিখি, 5c2 আর 3 একই জিনিসটা হবে। 5c2, 5c2 আমি একটু পরে বুঝাচ্ছি এটা ব্যাপারটা, আপাতত এটা দেখেন। মনে করেন নিচে আছে 2, তাহলে আপনি উপরে কি করবেন, উপরে যতগুলা মানে নিচে আর এর মান যত আছে ততগুলা ডিজিট লিখবেন। মানে 5 এর পরে আমার কত লেখার কথা ছিল, 5 ফ্যাক্টোরিয়াল হিসেবে 5 4 3 2 1, আপনি লিখেন 5 আর 4 দুইটা লিখেন। আর নিচে কি করবেন, নিচে হচ্ছে আর যেটা আছে সেটা ফ্যাক্টোরিয়াল, এই যে 2 ফ্যাক্টোরিয়াল, যেটা দেখছেন ঠিক এইটাই আসছে। আমরা এইভাবে লম্বা ক্যালকুলেশন করি, মনে করেন 10 না লিখি, আচ্ছা 10c3, আপনি কি করবেন তাহলে, নিচে 3 আছে না,
উপরে তাহলে 10 থেকে নিচের দিকে নামতে থাকবেন, তো 3 ঘর পর্যন্ত যাবেন। 10, 9, 8 আর যাবেন না। আর 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 into 2 6। এটা এখন আপনি করে ফেলেন। 3 3 9, 4 2 8, 3 4 12, 12 10 120। আপনি নরমালি 10C3 ক্যালকুলেশন করেন, এইটাই পাবেন, 120ই পাবেন। তো কম্বিনেশনের সময় কি হলো? এইভাবে করছেন। এখন সেম আমি লিখি 10P3, 10P3 আরো ইজি। আপনি কি করবেন? জাস্ট যে এখানে উপরে যে জিনিসটা করছিলেন যে আর এর মান 3, এই কারণে আপনি n থেকে নামতেছেন যখন 3 ঘর পর্যন্ত নামছেন, 10 into 9 into 8। এরপরে 3 ফ্যাক্টোরিয়াল মানে r ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করছিলেন, এখানে আর ভাগ তো করা লাগবে না, জাস্ট 10 into 9 into 8, এটাই হবে কি 10P3 এর ভ্যালু। আমি আরো দু একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনি 8P3 আর 8C3। 8P3 কি হবে? নিচে যেহেতু 3 আছে তাহলে 3 ঘর পর্যন্ত আমি যাব। 3 ঘর বলতে আমি মিন করতে যাচ্ছি যে 8 থেকে নামবেন যখন 3 পর্যন্ত মানে 1 2 3 এইভাবে নামবেন। 8, এরপরে 7, এরপরে 6। এই যে 3টা ডিজিট নিয়েছি, আর যাব না আমি। এইটাই হবে 8P3 অ্যান্সার। আর 8C3 এর সময় কি হবে? 8 into 7 into 6 লিখলাম, এক এক করে কমে কমে লিখলাম। আর নিচে কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল। জাস্ট এখানে এক্সট্রা এই কাজটা করছি, 3 ফ্যাক্টোরিয়াল। তো আশা করি আপনারা সিস্টেমটা ধরতে পারছেন, দুইবার প্র্যাকটিস করলে অভ্যাস হয়ে যাবে। এখন সি এর সময় আরেকটু শর্টকাট আছে, সেটা হইতেছে NCR সমান সমান হইতেছে NC n minus r। মানে ধরেন আমি আপনাকে এ বি সি ডি ই 5টা লেটার আছে। আমি 5টা লেটার থেকে আপনাকে 2টা গ্রুপ করতে বললাম, এক্স আর ওয়াই 2টা গ্রুপ করো। এক্স গ্রুপে একটা লেটার নিবা আর ওয়াই গ্রুপে 4টা লেটার রাখবা। তা আপনি যদি বলেন আমি এক্স গ্রুপের মেম্বার হিসেবে এ কে নিছি, তাহলে কিন্তু আপনারা আমাকে বলতে হবে না যে ওয়াই গ্রুপের মেম্বার কারা কারা। যেহেতু আছে আর 4 জন মেম্বার, অবভিয়াসলি এরা সবাই, আমি বুঝে নিব এরা সবাই ওয়াই গ্রুপে গেছে। বা যদি বলতেন যে ওয়াই গ্রুপের মেম্বার বি সি ডি ই, তাহলে আমি বুঝে ফেলতাম এক্স গ্রুপের মেম্বার হচ্ছে এ। মানে আমাকে, যদি আমি এক্স গ্রুপের মেম্বারটা একজন নিয়ে নিই, তাহলে আমাকে ওয়াই গ্রুপের কাদেরকে দিতেছি সেটা আমাকে আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে না। আমি খুব ভালো করে জানি যে যতভাবে আমি এক্স গ্রুপের মেম্বার নিতেছি, ততভাবেই আমি বি গ্রুপের মেম্বার পাবো। মানে এক্স গ্রুপে যদি আমি এ দেই, বি গ্রুপে বি সি ডি ই, ওয়াই গ্রুপে বি সি ডি ই যাবে। এক্স গ্রুপে যদি বি সদস্যকে নেই, ওয়াই গ্রুপে এ সি ডি ই যাবে। এক্স গ্রুপে যদি আমি সি কে নেই, বাকিরা ওয়াই গ্রুপে যাবে। ডি কে নিলে বাকিরা ওয়াই গ্রুপে যাবে। ই কে এক্স গ্রুপে নিলে বাকিরা ওয়াই গ্রুপে যাবে। তার মানে কি এক্স গ্রুপে আমি 5 ভাবে মেম্বার নিতে পারতেছি, তার মানে কি ওয়াই গ্রুপে আমি 5 ভাবে মেম্বার নিতে পারবো। তো ওইটা লিখছি আর কি, যে ধরেন এক্স গ্রুপে যদি আপনাকে আমি বলতাম এক্স গ্রুপে কয় ভাবে মেম্বার নিতে পারবো, 5 জনের ভিতর থেকে একজনকে সিলেক্ট করো এক্স গ্রুপে, আপনি বলতেন 5C1। ওয়াই গ্রুপে 5 জন থেকে 4 জন সিলেক্ট করো, আপনি বলতেন 5C4। তো এই যে এক্ষুনি তো দেখালাম যে এক্স গ্রুপের মেম্বার সংখ্যা মানে এই যে যতভাবে আপনি সিলেক্ট করছেন তত সমান হইতেছে। সো অবভিয়াসলি 5C1 আর 5C4 কি হবে? সমান হবে। মানে NCR আর NCn-r, এই যে 5C1 1 হইতেছে আর, সো 5Cn-1 মানে হচ্ছে 5 - 1 হচ্ছে 4, এরা পরস্পর সমান। ক্যালকুলেশন করে দেখাই যে 5C1 আমরা তো জানি ভ্যালু কত, 5। এখন 5C4 এর ভ্যালু দেখেন। 5C4 কে বের করবো, 5 উপরে 4টা ডিজিট পর্যন্ত গুণ দিয়ে যাবো, 5 into 4 into 3 into 2, আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 into 3 into 2 into 1, 1 তো না লিখতে চলে, 432 কাটা, তাহলে থাকছে 5। তো আপনাকে যদি আমি বলি 10C9 এর ভ্যালু কত, আপনি কিন্তু মুখস্থ বলে দিবেন কত, 10। কারণ এই যে 10C9 আর 10C1 পরস্পর কি হওয়ার কথা, সমান।
বুঝছেন তো? এই যে tan c9 সমান সমান ওই যে কি বলছিলাম ncr আর ncn-r, এই যে r এর মান 9, তো তাহলে tan c n-r, n হচ্ছে 10, r হচ্ছে 9, 10 minus 9 হচ্ছে 1, tan c1। তো tan c9 এর ভ্যালু যা হবে tan c1 এর ভ্যালু ওটা, বা tan c1 এর ভ্যালু যা tan c9 এর ভ্যালু, tan c1 টা আমরা মুখস্থ জানি কত 9, ঠিক আছে? তো ধরেন 5c2, 5c2 এর ভ্যালু কত? 5c2 এর ভ্যালু কিভাবে বের করবেন? ওই যে নিচে যেহেতু 2 আছে, উপরে 2 ঘর পর্যন্ত যাবেন, মানে 2 ঘর পর্যন্ত যাওয়া মানে কি মিন করতেছি বুঝছেন তো? যে আপনি উপরে তো 5 ফ্যাক্টরিয়াল, তাহলে কি লিখার কথা ছিল? 5 into 4 into 3 into 2 into 1, তো সেটা না লিখে আপনি 5 into 4 লিখে থেমে যাবেন। আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে তো 2, তো 4 5 20, 20/2 মানে 10। তো 5c2 এর মান 10, যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে 5c3 এর মান কত, এটা আপনি মুখস্থ বলে দিতে পারবেন কত? 10। কারণ এই যে এই tan cr হলে এটা কি nc n-r, যে 5 - 2 3, সেই দুটা পরস্পর হবে সমান। আশা করি আপনারা বুঝছেন যা বলছি। আর এগুলা একটু আসলে এসব ক্যালকুলেশনের জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করলে তখন ক্লিয়ার হয়। ওকে, কাউন্টিং এ মনে হয় আর কিছু, আচ্ছা আরেকটা জিনিস, ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপাল। ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপালটা আসলে কি জিনিস? এটা হচ্ছে যে মানে বইয়ে তো অনেকভাবে ডেফিনেশন লেখা আছে, আমি একটু ভেঙে বলা ট্রাই করি। যে একটা কাজ মানে টোটাল একটা কাজ যদি ধরেন আপনার 2-3টে স্টেজে আপনি করেন, তাহলে প্রতিটা স্টেজ যতভাবে করতে পারতেছেন ইন্ডিভিজুয়ালি, প্রতিটা স্টেজ সবগুলা গুণফলটাই হবে টোটাল যতভাবে আপনি কাজটা করতে পারেন তার মান। এক্সাম্পল দিই তারা আসলে ক্লিয়ার হবে। যে মনে করেন একটা কাজ, টোটাল কাজটা আপনি 2টে স্টেপে করতেছেন, ঠিক আছে? 2টা স্টেজে করতেছেন, স্টেজ 1 স্টেজ 2। অবশ্যই আপনাকে স্টেজ 1 স্টেজ 2 দুইটাই কমপ্লিট করতে হবে কাজটা করতে। যেমন ধরুন আমরা যদি গেম খেলি, হ্যাঁ, আপনি লেভেল 1 কমপ্লিট না করলে আপনি লেভেল 2 এ যেতে পারতেছেন না। গেমটা কমপ্লিট করতে হলে আপনাকে সবগুলা লেভেলে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। আপনি যদি একটা লেভেল বাকি রাখেন তাহলে তো আপনি গেমটা কমপ্লিট হবে না। একই রকম আর কি, আমি এখানে বলতেছি 2টে স্টেজ কমপ্লিট করলে আপনার কাজটা কমপ্লিট হবে। এখন আপনাকে আমি প্রশ্ন করলাম যে কাজটা কতভাবে করতে পারি। আপনাকে আমি বলে দিলাম যে স্টেজ 1টা কমপ্লিট করতে পারবেন আপনি 3টে উপায়। এই উপায়ে, এক্স উপায়ে, মানে এইভাবে গেলেও আপনার কাজটা হবে, ওইভাবে গেলেও কাজটা হবে, ওইভাবে গেলেও কাজটা হবে, যে কোনো একভাবে আপনি করবেন। তো তাহলে 3 উপায় আপনি স্টেজ 1টা কমপ্লিট করতে পারেন, 3টে উপায় যে কোনো একটা উপায়। S2 একই রকম, আপনাকে আমি বললাম 2 উপায়ে কমপ্লিট করতে পারেন। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করছি টোটাল কাজটা আপনি কয় উপায়ে করতে হবে, মানে টোটাল কাজটা তো কমপ্লিট হবে S1 S2 দুইটা কমপ্লিট করার পরে। তো অনেকে এখন এখানে বলে দিবে যে 5 উপায়, মানে যোগ করে দিবে, কিন্তু না, এটা যোগ করা যাবে না, এখানে কি করতে হবে? গুণ। তাহলে অ্যান্সার হবে কত? 6। কারণ আপনার অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন যে কেন আমি গুণ করব, কেন আমি যোগ করব। তো একটা সহজ উদাহরণ দেই, হ্যাঁ, সহজ উদাহরণ প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আশা করি ক্লিয়ার হবে। আমার খুব পছন্দের এক্সাম্পল, যে ধরেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন, আপনার মেইন মিশন, মানে আপনার মেইন টার্গেট হচ্ছে এটা, আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। কিন্তু আপনি সরাসরি কক্সবাজার যাচ্ছেন না, আপনার চট্টগ্রামে একটু কাজ আছে, আপনি চট্টগ্রামের কাজটা কমপ্লিট করে ঢাকায় যাবেন। মানে ঢাকা থেকে আপনি আগে আসবেন চট্টগ্রামে, এরপরে আপনি যাবেন চট্টগ্রাম থেকে আপনি যাবেন কক্সবাজার। তাহলে দেখেন এই যে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার যে আপনার কাজটা, কাজটা কিন্তু 2টে স্টেজে ভাগ হয়ে গেছে। প্রথম স্টেজ হচ্ছে আপনি ঢাকা থেকে চট্টগ্রামে আসছেন, সেকেন্ড স্টেজ হচ্ছে আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজারে গেলেন। তো ঢাকা থেকে চট্টগ্রাম আপনি কিভাবে কিভাবে আসতে পারেন? আপনি প্লেনে আসতে পারেন, বাই এয়ার, বা আপনি বাসে আসতে পারেন, অথবা আপনি ট্রেনে আসতে পারেন। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার আপনি কিভাবে কিভাবে যেতে পারেন? আপনি প্লেনে যেতে পারেন,
অথবা আপনি কি করতে পারেন, আপনি বাসে যেতে পারেন। তাহলে দেখেন ঢাকাতে চট্টগ্রামে আপনি আসতে পারতেছেন 3 উপায়ে, চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে পারতেছেন 2 উপায়ে। তো তাহলে টোটাল আপনি 6 উপায়ে যেতে পারবেন। আপনাকে দেখাই 6 উপায় কিভাবে হয়। যে ধরেন আপনি প্লেন নিয়ে আসছেন, আসছেন ঢাকা থেকে চট্টগ্রামে গেলেন প্লেন দিয়ে, আবার চট্টগ্রাম থেকে কক্সবাজারে গেলেন প্লেন দিয়ে। তাহলে এইটা একভাবে, এই একভাবে আপনি ঢাকা টু কক্সবাজার যেতে পারেন। আবার কি হলো, ঢাকা থেকে চট্টগ্রামে আসছিলেন প্লেন দিয়ে, আবার চট্টগ্রাম থেকে ঢাকায় গেছেন বাস দিয়ে। তাহলে পিবি, এটা হচ্ছে আরেকটা উপায়। এরপরে আবার কি হলো, ঢাকা থেকে চট্টগ্রামে আসছেন আপনি বাস দিয়ে, এরপরে চট্টগ্রাম থেকে ঢাকা গেছেন প্লেন দিয়ে। তাহলে বিপি, এটা আরেকটা উপায়। আবার বাস দিয়ে আসছেন গেছেন, আবার চট্টগ্রাম থেকে কক্সবাজারও গেছেন বাস দিয়ে, সো বিবি, এটা আরেকটা উপায়। একই রকম ঢাকা থেকে আসছেন ট্রেন দিয়ে, চট্টগ্রামে গেছেন, কক্সবাজারে গেছেন প্লেনে, সো টিপি, এটা আরেকটা। আবার আসছেন ট্রেন দিয়ে, কক্সবাজারে গেছেন বাস দিয়ে, টিবি। সো দেখছেন 1 2 3 4 5 6, 6 ভাবে আপনি করতে পারতেছেন। এইরকম ইজি এক্সাম্পলের ক্ষেত্রে না আপনি এইভাবে একবারে না হয় ছবি মানে এরকম ভেঙ্গে ভেঙ্গে চিন্তা করে বের করলেন, বড় ক্যালকুলেশনের সময় তো আর আপনি এইভাবে গনে গনে আলাদা আলাদা ভাবে ভাগ করে করতে পারবেন না, ঠিক না? মনে করেন আপনাকে বললাম স্টেজ 1 কমপ্লিট করতে পারছেন 10 উপায়, স্টেজ 2 কমপ্লিট করতে পারছেন 6 উপায়, আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এইভাবে ট্রি বের করবেন, এটা তো পসিবল না। ডাইরেক্ট কি করে দিবেন, গুণ 16। মানে মনে রাখবেন, মানে বিশেষ করে প্রবাবিলিটি আর একটু সামনে যখন যাবেন দেখবেন যে অনেক সময় পেস লেগে যায়, কখন আপনি গুণ করবেন না কখন আপনি যোগ করবেন। গুণের জিনিসটা এটাই আপনি সহজভাবে এইভাবে মনে রাখতে পারেন যে আমরা যখন টোটাল কাজটা কমপ্লিট হয়ে স্টেজ গুলা ভিন্ন ভিন্ন স্টেজ, কিন্তু কাজ ভিন্ন ভিন্ন না, কাজ একটাই। আমি ঢাকা থেকে কক্সবাজারে যাচ্ছি, ওই কাজটা কমপ্লিট করার মধ্যে 2টা স্টেজ হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামে গেছিলাম, আবার চট্টগ্রাম থেকে কক্সবাজারে গেছিলাম। একটাই কাজ 2টা স্টেজে আমি করতেছি বা 3 4টে স্টেজে আমি করতেছি, তখন এই স্টেজ গুলাকে পরস্পর গুণ করবেন। ঠিক আছে, ওকে, তাহলে এটা কাউন্টিং। এরপরে আমরা এখন প্রবাবিলিটি শুরু করি। তো প্রবাবিলিটি তো ওই সময় এক্সাম্পল বললামই, প্রবাবিলিটি জিনিসটা কি, প্রবাবিলিটি হচ্ছে নাম্বার অফ ফেভারেবল ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল। এখন প্রবাবিলিটি রেঞ্জ হচ্ছে 0 to 1, মানে প্রবাবিলিটি সর্বনিম্ন ভ্যালু হতে পারবে 0 আর সর্বোচ্চ ভ্যালু হতে পারবে 1। মানে জিনিসটা ঘটবেই সেটা যদি হয় তখন প্রবাবিলিটি হচ্ছে 1, আর জিনিসটা ঘটবেই না সেই ক্ষেত্রে প্রবাবিলিটি হচ্ছে 0। যেমন আমি ওই বক্সের এক্সাম্পলটাই দিই, মনে করেন এখানে 10টা কালো বল আছে, শুধুই 10টা কালো বল আছে। এখন আপনি হাত ঢুকে একটা কালো বল বের করলেন আর বলতেছেন প্রবাবিলিটি অফ ব্ল্যাক ইজ হোয়াট। তখন দেখেন এখানে টোটাল ইভেন্টস কয়টা, টোটাল ইভেন্টস হচ্ছে 10টা। আপনার ব্ল্যাক এটা ফেভারে বল আছে কয়টা, ফেভারে বল আছে 10টা। তো হোয়াটস দ্য ওয়ান। এবং আপনার ফেভারেবলের ঘটনা, আপনার ফেভারেবল ইভেন্টস কখনোই আপনার টোটাল ইভেন্টসে বেশি হওয়া সম্ভব না। বক্সে বলই আছে 10টা, এখন আমি তো এখানে বলতে পারবো না যে আমার কাছে 20টা কালো বল আছে, আমার ফেভার আছে 20টা, সেটা তো বলা সম্ভব না, 10টা বেশি হইতেই পারবে না। তো তাহলে দেখছেন প্রবাবিলিটি ভ্যালু 1-এর উপরে যাওয়া পসিবলই না, ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারবে 1। এবং এটা কিন্তু একটা নিশ্চিত ঘটনা, ঠিক না? আমি বক্সের মধ্যে আসেই কালো বল, আমি হাত ঢুকায় বল বের করলাম, কোনো ক্যালকুলেশন ছাড়াই কিন্তু আমরা বলতে পারি যে বলটা বের হবে সেটা কি বল বের হবে, কালো বল বের হবে। বক্সে যেহেতু কালো বল ছাড়া অন্য কোনো বল নাই, কালো ছাড়া তো অন্য কোনো বল বের হওয়া পসিবলই না। তো এটা একটা নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা প্রবাবিলিটি হয় 1, আর বা ক্যালকুলেশন করলেও তো দেখতে পাচ্ছেন আপনারা 1-ই আসে। এখন ধরেন আমি বললাম যে তুমি হাত ঢুকাও, হাত ঢুকাইয়া কালো বাদে অন্য কোনো রঙের বল বের করো, কালো রং না অন্য কোনো বল, যে এখানে হাত ঢুকে বল বের করতেছো, এটা কালো বাদে অন্য কোনো রঙের হওয়ার প্রবাবিলিটি
কত? তো আমার টোটাল ইভেন্টস 10। এখন এখানে কালো বাদে অন্য কোন রঙের বল কি আছে বক্সে? না, বক্সে সবগুলো 10টা বলই তো কালো। তাহলে আমার ফেভারেবল ইভেন্টস কয়টা? ফেভারেবল ইভেন্টস হচ্ছে 0টা। তো তাহলে প্রবাবিলিটি কত আসছে? যে আমি বা ইয়া চিহ্ন দিছি, এটা মানে হচ্ছে যে কালো না, কালো বাদে অন্য কোনো কালার বুঝাচ্ছি আর কি। তাহলে কালো বাদে অন্য কোনো বল আসার প্রবাবিলিটি হচ্ছে 0। এবং আমরা নর্মালি এটা বলতে পারতাম, ওইটা হচ্ছে একটা নিশ্চিত ঘটনা যে এখানে কালো বাদে অন্য কোনো রং নাই, তো প্রবাবিলিটি 0। এবং এর পসিবল না। আমি তো আমার আমি তো বলতে পারতাম না যে এখানে আমার ফেভারেবল ইভেন্টস -2 এরকম কিছু তো হইতে পারে না। ফেভারেবল ইভেন্টস কি হতে পারে? সর্বনিম্ন হতে পারে 0, আর সর্বোচ্চ হতে পারে কি যতগুলো ইভেন্টস আছে ততগুলো। তো তাহলে সর্বনিম্ন মান আসবে 0, সর্বোচ্চ মান আসবে 1। আর অন্য কি হবে? অন্য ভ্যালু গুলো সবসময় কি হবে? এই যে টোটাল ইভেন্টস আমার 10টা, তো আমার ফেভারেবল কি থাকতে পারে? 2টা বল থাকতে পারে, অথবা 3টা, অথবা 4টা, এইরকম থাকতে পারে, মানে 10-এর ভিতরে থাকবে। তা আমরা জানি যে আমার লব যদি হরের থেকে ছোট হয়, লবের ভ্যালু, তাহলে ভগ্নাংশের মান অবশ্যই কি থাকে? 0 থেকে 1-এর ভিতরে থাকে। এই কারণে প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি রেঞ্জ হবে 0 থেকে 1। আচ্ছা, এটা গেল। এখন আমরা দুটা ইভেন্টস দেখবো। একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, আমার হাত লেখা খুব বাজে, বুঝে নিয়েন কষ্ট করে। একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। এখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস কি জিনিস? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হচ্ছে যেই ঘটনাগুলা একসাথে ঘটা পসিবল না। যেমন ধরুন আপনি একটা কয়েন টস করছেন, কয়েনে যদি হেড উঠে তাহলে টেল উঠার কোনো সম্ভাবনাই নেই, আবার যদি টেল উঠে তাহলে হেড উঠার কোনো চান্সই নেই। মানে দুইটা জিনিস এট এ টাইম ঘটতে পারবে না। তাহলে এই যে হেড আর টেল উঠার ঘটনা, একটা কয়েন ফ্লিপ করে আপনি যে হেড উঠবে বা টেল উঠবে, এই যে ইভেন্ট, এই দুটো ইভেন্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ এর মানে হচ্ছে যে এই দুটো ইভেন্ট একসাথে ঘটতে পারবে না। আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট মানে তো বুঝেনি, স্বাধীন, একটা আরেকটার উপরে কোনো ডিপেন্ড করে না। যেমন, এবং একই সাথে ঘটতে পারতেছে ওরা, যে আমি বলতেছি আপনারা শুনতেছেন, তো এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আমি বললে আপনারা, যদি এমন হইতো যে আমি বললে আপনারা শুনতে পারতেছেন না, শুনতে পারবেন না, বা আপনারা শুনলে আমি বলতে পারবো না, তখন আবার এটা হয়ে যেত কি মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, তো আমরা এই সূত্রটা দেখেন, এটা খুব ইউজ হবে। এটা হবে আইদার অর। আমরা এই নোটেশন গুলোতে আশা করি সবাই পরিচিত। সেটে, ভ্যানচিত্রে এগুলো আমরা, সরি, মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এ ইউনিয়ন বি মানে হচ্ছে আইদার অর, মানে এ বি, আইদার এ অর বি, একটা ঘটলেই হলো। দুটোটা একসাথে ঘটলেও সমস্যা নেই, একটা ঘটলেই হলো। আর এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে দুটোটাই একসাথে ঘটতেছে। তো দেখেন, যদি এ আর বি ইভেন্ট দুটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হতো, তখন কি ওরা একসাথে ঘটা পসিবল? আমরা তো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের সংজ্ঞাতেই বলতেছি যে ওরা একসাথে ঘটতে পারে না। তো তখন এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত? 0। ওরা তো একসাথে ঘটতে পারবে না। তার মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের সময় পি এ ইউনিয়ন বি, আইদার অর এর ব্যাপারটাই হবে কি জাস্ট পি এ প্লাস পিবি। আর যদি এ আর বি দুটা ইয়ে হয়, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, তখন অবশ্যই ওরা একসাথে ঘটা পসিবল, মানে তখন সূত্র এটাই থাকবে। আর পি এ ইন্টারসেকশন বি কি হবে? সেটা হবে ওদের ইন্ডিভিজুয়ালি ঘটার
প্রবাবিলিটির গুণফলের সমান, মানে যখন ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসগুলো আপনার যখন ম্যাথ করতে থাকবেন তখন আরো ক্লিয়ারলি জিনিসগুলো বুঝে ফেলবেন। এখন জাস্ট একটু মনোযোগ দিয়ে যা বলতেছে এগুলো মনোযোগ দিয়ে একটু শুনেন। আচ্ছা, তো তাহলে প্রবাবিলিটিতে আর আসলে তেমন কিছু নাই, ম্যাথ করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রবাবিলিটি এবং কাউন্টিং এর কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিস খুব জরুরি, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ক্লিয়ার হবে। আর এত বেশি ভয় পাওয়ার দরকার নেই, প্রবাবিলিটি নিয়ে ম্যাথ খুব বেশি হলে 40টা, মানে 2 সেকশন মিলে একটা বা দুইটা আসে। খুব কঠিন টাইপের যেটা আসবে সেটা আসলে পারাটা অনেক টাফ হয়ে যায়। আর এমনিতে সাধারণত যেগুলো আসে সেগুলো মোটামুটি 5 LB ম্যাথ কমপ্লিট করে আপনার ইতিহাসের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি একটু বুঝে বুঝে করেন, মানে কনসেপ্ট বুঝে বুঝে যদি একটু করেন, এই নর্মাল কনসেপ্ট গুলো যদি বুঝে বুঝে করেন এগুলো আসে আল্লাহর মধ্যে পারা যায়। তাহলে ও আচ্ছা, একটা জিনিস বাকি আছে, অ্যাটলিস্ট সিনারিও। অ্যাটলিস্ট সিনারিও, অ্যাটলিস্ট মানে তো জানেনি, অ্যাটলিস্ট মানে হচ্ছে মিনিমাম। আমি বললাম অ্যাটলিস্ট 5, তার মানে মিনিমাম 5টা ঘটনা ঘটতে হবে। 5-এর বেশি ঘটলে সমস্যা নেই, কিন্তু 5-এর কম ঘটা চলবে না। মিনিমাম মানে তো এটাই না। তো এখন অ্যাটলিস্টের সময় আমরা যেই কনসেপ্টটা ইউজ করি সেটা হচ্ছে যে একটা জিনিসের ঘটার প্রবাবিলিটি আর না ঘটার প্রবাবিলিটি, মানে সাকসেস আর ফেলারের প্রবাবিলিটি সমষ্টি ইজ ইকুয়াল টু 1। মানে এই যে আমি প্রবাবিলিটি অফ ধরেন ব্ল্যাক, হ্যাঁ, কালো বল ওঠার প্রবাবিলিটি বললাম 0.2। 0.2 মানে কি 20% না? 0.2 মানে 20/100, সেটা পার্সেন্টেজে বললে কত বলবো আমি? 20%। তাহলে আমি হাত ঢুকে একটা বক্সে আমি হাত ঢুকে কালো বল তুলতেছি, ওইখানে আমি বললাম কালো বল ওঠার প্রবাবিলিটি 20%। তার মানে কি? তার মানে হচ্ছে কালো বল না ওঠার প্রবাবিলিটি কত? 80% না? ওইটা আমি 80% কিভাবে আমি পাইছি? ওই যে টোটাল 100%, 100% থেকে আমি উঠার সম্ভাবনা 20%, তাহলে না উঠার সম্ভাবনা 80%। তো তাহলে উঠা না উঠা মিলেই তো টোটাল, উঠা সাকসেস এর প্রবাবিলিটি আর ফেলারের প্রবাবিলিটি দুটোটা মিলেই তো 100। আমরা তো আর পার্সেন্টেজ না, আমরা তো এইভাবে লিখি, কারণ এটা যে পয়েন্ট দিয়ে যখন লিখতেছি তখন কি টোটালটা এক হিসাবে, একের মধ্যে হিসাব করতেছি না, টোটাল মানে তো 1 ধরতেছি আমরা। তো এই কারণেই 0.2 যদি সাকসেস মানে প্রবাবিলিটি অফ ব্ল্যাক হয় 0.2, তাহলে না ওঠার সম্ভাবনা দুটোর সমষ্টি হবে 1। তাহলে এটা 0.2 হলে এটা অবভিয়াসলি কত হতে হবে? 0.8। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এই জিনিসটাই আমরা অ্যাটলিস্ট সিনারিওর মধ্যে আমরা ইউজ করব। একটা এক্সাম্পল দেই, মনে করেন দুইটা কয়েন আমি ফ্লিপ করতেছি, যে আমার দুই হাতে দুইটা কয়েন নিয়ে আমি ফ্লিপ করলাম, তাহলে কি কি ঘটতে পারে? যে কয়েন 1, কয়েন 2, কয়েন 1 এ হেড উঠছে, কয়েন 2 তে হেড উঠছে, বা কয়েন 1 এ হেড উঠছে, কয়েন 2 তে টেল উঠছে, বা কয়েন 1 এ টেল উঠছে, কয়েন 2 তে হেড উঠছে, কয়েন 1 এ টেল উঠছে, কয়েন 2 তে টেল উঠছে। এই 4 রকম ঘটনা ঘটতে পারবে, রাইট? এখন আমি যদি এখানে বলি যে এক্স্যাক্টলি একটা হেড, ওয়ান হেড পাওয়ার প্রবাবিলিটি কত? এক্স্যাক্টলি ওয়ান হেড মানে একটাই হেড, এর বেশি না বা এর কম না। তো ওই যে ফেভারেবল বাই টোটাল, টোটাল ইভেন্টস কয়টা? 4 রকম ভাবে ঘটতে পারে, 4টা। আর একটা হেড আছে কোন কোন ঘটনায়? যে এই ঘটনাটার মধ্যে একটা হেড, এটা তো হবে না, এখানে তো দুইটা হেড আছে, সো এটা বাদ। এইখানে একটা হেড আছে, এখানেও একটা হেড আছে, আর এইখানে একটাও হেড নাই, সো এটাও নিতে পারবো না। তাহলে নিব কোনটা? এই দুইটা। তাহলে আমার ফেভারেবল ইভেন্টস হচ্ছে 2, 2/4 ইজ ইকুয়াল টু হাফ। তাহলে আমার ওয়ান হেড, একটা হেড পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ। এখন আমি বললাম যে এক্স্যাক্টলি দুইটা হেড পাওয়ার প্রবাবিলিটি কত? 2 হেডস। তাহলে কি হবে? সেটা হচ্ছে টোটাল ইভেন্টস 4টা, দুইটা হেড উঠছে শুধুমাত্র একবার, তাহলে
ফেভারেবলি মিনস 1/4। তাহলে আমার এক্স্যাক্টলি একটা হেড পাওয়ার প্রবাবিলিটি হাফ, দুইটা হেড পাওয়ার প্রবাবিলিটি 1/4। ওকে, কোনো সমস্যা নেই। এখন আমি যদি বলি যে অ্যাটলিস্ট ওয়ান হেড, আমি বললাম আমি দুইটা কয়েন দিয়ে ফ্লিপ করছি, এখানে অ্যাটলিস্ট ওয়ান হেড ওঠার প্রবাবিলিটি কত? অ্যাটলিস্ট ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান মানে কি মিনিমাম একটা হেড লাগবেই, দুইটা হেড দিলে আমার সমস্যা নেই, কিন্তু একটা হেড হইলে আমার লাগবে। এরপরে দুইটা হোক, আমার যতগুলো আমি হেড পাই আমার কোনো প্রবলেম নাই। তো তাহলে এই যে আমার কি করতে হবে, এই ওয়ান হেড টু হেড দুটোটা ঘটনায় কাউন্ট করতে হবে। তো এক্স্যাক্টলি ওয়ান হেডেরটাও কাউন্ট করতে হবে, এক্স্যাক্টলি টু হেডেরটাও কাউন্ট করতে হবে। 4 2 plus 1 is equal to 3/4। এইটা হচ্ছে আমার কি অ্যাটলিস্ট ওয়ান হেড, ঠিক না? এখন আমরা এখানে যতগুলো আমার ইয়ে ছিল, ঘটনা ছিল, কি কি ঘটনা ছিল, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, সবগুলা ঘটনা যখন আমি অ্যাটলিস্ট ওয়ান বলতেছি, অ্যাটলিস্ট ওয়ান হেড, তখন কি হয়েছে, অ্যাটলিস্ট ওয়ান হেড মানে যতগুলা হেড আমি এখানে পাইতে পারি সবই কিন্তু আমার কাউন্ট করা লাগতেছে। ওয়ান বলাতে আমি খালি একটা ওয়ানের ঘটনাগুলা কাউন্ট করতেছি তা না, দুইটা হেডের ঘটনা আমার কাউন্ট করা লাগতেছে। আমি শুধু বাদ দিতেছি কোনটা, যেখানে একটাও হেড নাই, জিরো হেড, জিরো হেডের ঘটনাটা খালি আমি বাদ দিতেছি, ওইটা বাদে বাকি সব আমি কাউন্ট করতেছি। তাহলে আমি এটাকে এইভাবে চিন্তা করতে পারতাম না, হেড উঠার প্রবাবিলিটি আর হেড না উঠার প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু 1। তো তাহলে হেড উঠার প্রবাবিলিটি মানে কি, মানে হেড উঠলে আমার চলছে, একটা হেড হোক, দুইটা হেড হোক, তিনটা হেড হোক, আমি জানি না, আমার হেড উঠলেই চলতেছে। তাহলে ওইটার প্রবাবিলিটিটা কি, ওইটাই কি তাহলে অ্যাটলিস্ট ওয়ান হেড না? ওইটা ইজ ইকুয়াল টু আমি কি হচ্ছে 1 মাইনাস হেড না ওঠার প্রবাবিলিটি, মানে 1 থেকে হেড না ওঠার প্রবাবিলিটিটা বাদ দিলেই আমি কি তাহলে হেড ওঠার প্রবাবিলিটি বা অ্যাটলিস্ট ওয়ান হেড পেয়ে যাচ্ছি না? তাহলে এইভাবে যদি আমি হিসাব করি, আমার একটাও হেড না ওঠার প্রবাবিলিটি মানে কি, একটাও হেড না ওঠা মানে সবগুলাই কি উঠতে হবে, সবগুলাই টেল উঠতে হবে, ঠিক না? তো ওই রকম প্রবাবিলিটি, ওইটার প্রবাবিলিটি কি হবে, পি অফ হেড না উঠা। তো টোটাল ইভেন্ট 4টা, আর হেড একটাতে উঠে নাই, কোন ঘটনায়, শুধুমাত্র এই ঘটনা, সো 1/4। এখন আমি কি চাই, আমি তো চাইতেছে একটা হলেও হেড উঠুক, মানে 1 থেকে আমার এই একটাও হেড উঠে নাই, সেই প্রবাবিলিটিটা বাদ দিয়ে দিলেই আমি কি পেয়ে যাচ্ছি, এই যে লসাগু করলে কি আসবে 3/4, যেটা হইতেছে কি ওই যে অ্যাটলিস্ট ওয়ান হেড। তো দেখেন আমি যখন হেড গুলো হিসাব করে বের করতেছিলাম তখন আমার ক্যালকুলেশন কি করা লাগছিল, এক্স্যাক্টলি ওয়ান হেডের হিসাব করা লাগছিল, এক্স্যাক্টলি টু হেডের হিসাব করা লাগছিল, এরপরে এদেরকে যখন যোগ করছি আমি তখন পাইছি, দুইটা স্টেপের ক্যালকুলেশন আমার করা লাগছে। আর এইখানে দেখেন আমি যখন এই জিনিসটা অ্যাপ্লাই করতেছি, এই শর্টকাটটা অ্যাপ্লাই করতেছি, তখন আমার শুধুমাত্র ফেইলারটা বের করে 1 থেকে ওটা বিয়োগ দিয়ে দিচ্ছি। এটা এখন হয়তো বা সবার কাছে ক্লিয়ার হয় নাই, যাই হোক ওই ম্যাথ, আমি ম্যাথ গুলো একটু সলভ করবো যখন, ওইগুলা দেখতে থাকলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা বই থেকে পড়বেন, ভিডিও গুলো তো দেখেন, সাথে মনে করেন 5LB বই থেকে পড়েন, খান 5LB বলছি, ম্যানহাটন 1 to 6 বই থেকে পড়েন, খান একাডেমি থেকে ভিডিও দেখেন, একটু চেষ্টা করলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে।